হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ বাংলায় সিলেবাস এবং সাজেশন থাকছে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। প্রথমে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো 6 সেমিস্টারে, অর্থাৎ তোমাদের ইতিহাস বা বাংলা বা এডুকেশন যে কোনো অন্য সাবজেক্টে অনার্স আছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটা মাইনর সাবজেক্ট হিসাবে পড়তে হচ্ছে, তোমাদের দুটো পেপার পড়তে হবে। দুটো পেপারের নামটা একটু ভালো করে দেখবে। পেপার দুটি হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এই দুটো পেপার পড়তে হবে তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী তাদের সিলেবাস কিন্তু তোমাদের সিলেবাসের থেকে আলাদা। তাদের পড়তে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে একটা এবং ওয়ার্ল্ড পলিটিক্সের ওপরে একটা। কিন্তু তোমাদের কি পড়তে হচ্ছে অনার্সের ছাত্রছাত্রীদের? একটা হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার, আর একটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট। এবারে তোমরা এই দুটি পেপারের সম্পূর্ণ সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখো। তোমাদের প্রথম যে পেপার পড়তে হচ্ছে সেটা পেপার কোড হবে MN3 পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার। এখানে যে টপিকগুলো পড়তে হচ্ছে দেখো, প্রথম টপিক হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া নেচার অ্যান্ড ট্রেন্ডস, অর্থাৎ ভারতের রাজনীতির প্রকৃতি প্রবণতা। দ্বিতীয় হচ্ছে পার্টি ব্যবস্থা অর্থাৎ দল ব্যবস্থা, সেখানে বৈশিষ্ট্য প্রবণতা এবং ভারতের প্রধান রাজনৈতিক দল, মতাদর্শ এবং কর্মসূচি। তার সঙ্গে আছে দেখো রাষ্ট্রকেন্দ্রিক রাজনৈতিক দলগুলির উত্থান এবং বাকি তোমরা দেখো। এবং তারপরে যে থার্ড টপিক সেটা স্বার্থ গোষ্ঠী, সেখানে ব্যবসায়ী গোষ্ঠী, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, এদের সম্পর্কে পড়তে হবে। মডিউল 2 এ নির্বাচন কমিশন আছে। তারপরে তোমাদের আর যে টপিকগুলো আছে দেখো, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেখানে আছে, সিভিল সার্ভিস আছে। এবং আরেকটা তোমাদের পেপার MN4 পেপার। এই পেপারের সিলেবাস কি? এই পেপারের সিলেবাস দেখো, প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তা ধারণা, তারপর হচ্ছে কৌটিল্য সম্পর্কে পড়তে হচ্ছে। নেক্সট আছে তোমাদের মধ্যযুগের রাজনৈতিক চিন্তাধারা, সমন্বয়বাদী নীতির ধারণা। মডিউল 2 থেকে পড়তে হচ্ছে দেখো, মডিউল 2 থেকে আছে আধুনিক ভারতীয় চিন্তা, সেখানে রাজা রামমোহন রায় সম্পর্কে পড়তে হচ্ছে। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ এবং শেষে হচ্ছে মহাত্মা গান্ধীর রাষ্ট্র স্বরাজ এবং সত্যাগ্রহ সম্পর্কিত মতামত। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার সাজেশন দেখো। এবারে তোমরা সাজেশন দেখো। প্রথম পেপার যেটা আছে, প্রথমে দেখো পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার। এই পেপারের সাজেশন প্রথমে তোমরা দেখবে। এখানে দেখো 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। মডিউল 1 থেকে প্রথমে দেখো, মডিউল 1 প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন 1990 থেকে ভারতের দল ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। আর যে প্রশ্নগুলো দেখো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা। এখানে দেখো এই প্রথম 4টে প্রশ্ন তোমাদের জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে যাতে তোমরা প্রথম থেকে এগুলো তৈরি করতে পারো। পরীক্ষার সময় এসে আমি তোমাদের আবার লাস্ট মিনিট সাজেশন তৈরি করে দিই। আবার দেখবে অনেকে আছে, অনেকে নয় একজনই আছে যে আমার হুবহু কপি করে এবং আমার সমালোচনা করে। সেই কপি করা ব্যক্তি আবার এখান থেকে 4টে প্রশ্ন তুলে দেবে, তুলে দিয়ে বলবে দেখো আমার সংক্ষিপ্ত সাজেশন। এরকম ফাঁদে কেউ পা দেবে না, ঠিক আছে? যাই হোক, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। আর আমাদের অনলাইন কোচিং ক্লাস অলরেডি চলছে, বহু ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের জানো তোমরা পরীক্ষার সময় মক টেস্ট, লাস্ট মিনিট সাজেশন, এই সমস্ত দিক দিয়ে সাপোর্ট করা হয়।
তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। তারপরে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য। নেক্সট আছে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ও প্রবণতা বিশ্লেষণ করো। নেক্সট পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ ও কর্মসূচি আলোচনা করো। এবারে মডিউল টু থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমের দিকেই দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। তারপরে আছে দেখো ভারতে নির্বাচনী সংস্কারের ওপর টিকা। এখানে ত্রিবেদী কমিটি, তারাকুণ্ড কমিটি, এইসব কমিটিগুলোর সুপারিশ তোমাদের কিন্তু দিতে হবে। তারপরের প্রশ্ন কি আছে, সিভিল সার্ভিসে জেনারেল এবং স্পেশালিস্টদের বিতর্ক ও নিরপেক্ষতার সমস্যাগুলি বিশ্লেষণ করো। নিরপেক্ষতা বজায় রাখতে সিভিল সার্ভিসে কী পরিবর্তন আনা উচিত। পরের প্রশ্ন অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা। সেখানে কি তাদের গঠন, কার্যাবলী এবং ভূমিকা এগুলোই লিখতে হবে। তারপর অন্তরাজ্য পরিষদ কি, এর গঠন ও কার্যাবলী। তারপর ভারতে অর্থ কমিশনের গঠন, কার্যাবলী। এই 6টা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট। তারপরে যেগুলো দেখে রাখতে পারো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আন্তঃসরকারি ফোরামের গঠন, কার্যাবলী ও ভূমিকা বিশ্লেষণ করো। তারপর অর্থ কমিশনের গুরুত্ব, গঠন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা বিশদে ব্যাখ্যা করো। তারপরে আছে গণতন্ত্রে সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে তৈরি করতে হবে। ভারতের রাজনীতির প্রকৃতি আলোচনা করো। তারপরেই আছে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি লেখো। নেক্সট আছে ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ আলোচনা করো। তারপরে দেখো পশ্চিমবঙ্গের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ লেখো। নেক্সট ভারতে রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এবার মডিউল টু হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী। তারপরে হচ্ছে ভারতের নির্বাচনী সংস্কারের উপর টিকা, অন্তরাজ্য পরিষদ কি, তারপর আঞ্চলিক পরিষদের কার্যাবলী, অর্থ কমিশনের গঠন, কার্যাবলী। নেক্সট হচ্ছে সিভিল সার্ভিসের নিরপেক্ষতার সমস্যা। এবার তোমাদের দ্বিতীয় যে পেপার পড়তে হচ্ছে 6 সেমিস্টারে, যেটা ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 পেপারটার নাম। এখান থেকে 10 এবং 20 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন আছে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা। দ্বিতীয় প্রশ্ন সমন্বয়বাদের ওপর একটি টিকা, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সমন্বয়বাদ বলতে কি বোঝো, এর প্রসারে কবিরের অবদান আলোচনা করো। বা ঘুরিয়ে আসতে পারে সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান আলোচনা করো। এইভাবে প্রশ্নটা আসতে পারে। পরের প্রশ্ন আছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। নেক্সট আছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। এই 5টা প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এটা একটু দেখে রাখতে পারো। সপ্তাঙ্গ তত্ত্ব, এটাও কম গুরুত্বপূর্ণ নয়, এটাও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, এক্সট্রা প্রশ্ন এটা, বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে কি আছে, মডিউল 2 থেকে বড় প্রশ্ন আছে ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তারপরেই আছে রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। নেক্সট আছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান আলোচনা করো। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর একটি টিকা লেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর একটি টিকা। তারপরে আছে এখানে দেখো, এখানে প্রথম 4টে প্রশ্ন দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, মানে এই প্রথম 4টে প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে আছে দেখো, তারপরে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। তারপর হচ্ছে গান্ধীজির স্বরাজ ও রাষ্ট্রচিন্তার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন আছে
মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান, তারপরে আছে কৌটিল্যের দণ্ডনীতির ওপর টিকা, তারপরে আছে ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, কৌটিল্যের কূটনীতির ওপর একটি টিকা, তারপর মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর একটি টিকা। এবার মডিউল 2 এর প্রশ্নগুলো দেখো, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ওপর একটি টিকা লেখো। তারপরে আছে আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা ব্যাখ্যা করো। তারপর স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। রামমোহন রায়ের উদারনীতিক ভাবনার বৈশিষ্ট্য আর বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন।